বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরা 2024 পরবর্তী এত দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে এটা বাংলাদেশের মানুষ ভাবতে পারে নাই। তারা ভেবেছিল যে বঙ্গবন্ধু কন্যার প্রতি তাদের হয়তো অনাস্থার জায়গাটা এসেছে। সুকৌশলে তারা যে সুদীর্ঘ মিথ্যাচার, মিথ্যা তথ্য প্রচারিত করে বিভ্রান্তি করেছিল জিএনজিদের, সেইভাবে হয়তো বাংলাদেশের জনগণও সেইভাবে বিভ্রান্ত হবে বা হয়েছে, কিন্তু বাস্তবে সেটা হয়নি। শতভাগ সমর্পিত বঙ্গবন্ধু কন্যার প্রতি বাঙালিরা এটা দেখে আজকে তারা ইতিহাসের এক মহানায়ক, বীর মুক্তিযোদ্ধা, 71-এর রণাঙ্গনের বীর সেনানী এবং মুজিব বাহিনীর অন্যতম সংগঠন দক্ষিণ অঞ্চলের যুদ্ধকালীন কমান্ডার বীর তোফায়েল আহমেদের মৃত্যুর পর তার বিরুদ্ধে চরম মিথ্যাচার শুরু করেছে। যেমন ইসলামী ব্যাংক ফার্মগেট শাখা শহীদ আব্দুল মালেকের নামে ভবনটির নামকরণ করা। এ বিষয়ে খোঁজ খবর নিয়ে দেখা গেল যে ছাত্র সংঘের উনি সভাপতি ছিলেন এবং সরকারের পক্ষেই তারা ছিল। 69-এ ইয়াহিয়া বা সামরিক জান্তা সরকার পাকিস্তানে, তার পক্ষেই তাদের রাজনীতিটা ছিল। গণ অভ্যুত্থান হয়েছিল আপনারা জানেন জানুয়ারি মাসে। তোফায়েল আহমেদ 68-69-এ ডাকসুর ভিপি ছিলেন। তা ওনার সাথে এই সরকারি দলের হত্যা করার পরে, নেতাদের হত্যা করার পরে পাকিস্তান সরকার আনকন্ডিশনাল তোফায়েল আহমেদকে ছেড়ে দিলেন। যে মামলাটি হয়েছিল সেখানে তোফায়েল আহমেদের নাম নাই। পাকিস্তান সরকার এতই উদার ছিল যে যারা 6 দফার ভিত্তিতে আন্দোলন করছে পাকিস্তানকে উৎখাত করার জন্য, স্বায়ত্তশাসনের দাবির জন্য, তার বিরুদ্ধে একটি মামলা করা হয়নি। আজকে স্বাধীনতার এত বছর পরে এসে জাতিকে বিভ্রান্ত করে আজকে মালেককে শহীদ হিসেবে আখ্যায়িত করা হচ্ছে। ভালো কথা, আমার এ বিষয়ে কোনো বক্তব্য নাই। শুধু বক্তব্য হলো যে 71-এর পরাজিত শক্তিরা আজকে শহীদ। যারা 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 4,80,000 মা বোনকে ধর্ষণ করেছে, তারা আজকে শহীদ এবং বীরের মর্যাদা পাচ্ছে। জাতীয় সংসদেও তাদের পক্ষে শোক প্রস্তাব করা হয়েছে। একটি বিশেষ বিষয়ে আমি কথা বলবার উদ্দেশ্যে এত ভূমিকা দিলাম, রক্ষী বাহিনী এবং তোফায়েল আহমেদ। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে ইতিহাসে যেতে হবে। 1971 সালের 14ই ডিসেম্বর যে সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছিল, সেই সমস্ত বুদ্ধিজীবীরা মূলত কারা ছিল? তারা সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বাঙালি জাতীয়তাবাদের পক্ষের শক্তি। 6 দফার ভিত্তিতে যে বাঙালি জাতীয়তাবাদের উন্মেষ ঘটেছিল, তারা সেটাকে সমর্থন করেছিল। সেই সমস্ত কবি, সাহিত্যিক, বুদ্ধিজীবীদেরকেই মূলত পাকিস্তানি হানাদার বাহিনী, দেশীয় দালাল ইসলামী ছাত্র সংঘ, তাদের যে সামরিক বিভাগ আল বদর আল শামস এবং জামাত ইসলাম মুসলিম লীগ, এরা পরিকল্পিতভাবেই এই সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছিল। যেটা রাও ফরমান আলীর যে ডায়েরি থেকে এটা পাওয়া গিয়েছিল। পাকিস্তানে 1971 সালের 16ই ডিসেম্বর পরবর্তীতে যে প্রধান বিচারপতি পাকিস্তানের, তার নেতৃত্বে যে শ্বেতপত্র প্রকাশ করা হয়েছিল, যে শ্বেতপত্রটি 1974 সালে চূড়ান্তভাবে প্রকাশিত হয়, সেখানে কিন্তু এই নিয়াজির যে ডায়েরিটা, সেই ডায়েরি জমা হয়েছিল এবং সেই ডায়েরিকে উদ্ধৃত করেই বলা হয়েছিল যে বুদ্ধিজীবীদেরকে, নারীদেরকে এবং চা পাতা পাচারের মতো জঘন্য এবং নারী লিপ্স সামরিক কর্মকর্তাদের কারণেই মূলত এত দ্রুত তাদের পূর্ব পাকিস্তানে সামরিক বিপর্যয় হয়েছে। যাই, তারা যখন স্বীকার করেছে তখন কিন্তু এদেশের তথাকথিত বুদ্ধিজীবী যারা 71-এর পক্ষে ছিল না, বিপক্ষে অবস্থান, তারা কিন্তু 71 থেকে পরিকল্পিতভাবে মুক্তিযোদ্ধা, বঙ্গবন্ধু এবং প্রগতিশীল ধ্যান ধারণার কবি, সাহিত্যিক যারা মারা গিয়েছেন এবং যারা কতিপয় জীবিত ছিলেন, তাদের চরিত্র হনন সহ মিথ্যাচারে ষড়যন্ত্র শুরু করেন। এরই ধারাবাহিকতায় 1972 সালের 10ই জানুয়ারি বঙ্গবন্ধু দেশে আসার পরে আমরা দেখলাম যখন 73 সালে ছাত্রলীগ ভেঙে 2 ভাগে বিভক্ত হয়ে গেল। সেই আমেরিকা থেকে আসা ক্রাস্টোর নেতৃত্বে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান তুলে সেদিন যারা সমাজতান্ত্রিক দল গঠন করেছিল, সশস্ত্র বিপ্লবে অংশগ্রহণ করেছিল, আবার মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন চীনা কমিউনিস্ট পার্টি যারা ছিল, তারাও কিন্তু সশস্ত্র গ্রুপ ছিল, তারাও অস্ত্র জমা দেয়নি এবং যুদ্ধের
মূলত একটি ধারাবাহিক নেতৃত্ব তারা দিয়েছিল সশস্ত্র সংগ্রাম। অপরদিকে বরিশালের সেই ইঞ্জিনিয়ার সিরাজ শিকদারের কথা আপনারা জানেন, যারা এই জাফরুল্লাহ চৌধুরীর আশ্রয় প্রশ্রয় লালিত পালিত হচ্ছিল। এই যে ৭২ পরবর্তী অর্থাৎ ১৬ই ডিসেম্বর থেকে শুরু করে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু বিহারি ক্যাম্পগুলোতে তখনও কিন্তু সারেন্ডার করে নাই। ৩০শে মার্চ ১৯৭২ কিন্তু তাদের সামরিক বিপর্যয় পূর্ণাঙ্গভাবে ঘটে, সেটা আছে মিরপুরে। সেখানে কিন্তু অনেকগুলো সামরিক কর্মকর্তা এবং ভারী ভারী অস্ত্র পাওয়া গিয়েছিল। পরবর্তীতে যারা রাজাকার আলবদর ছিল এবং সহযোগী সংগঠন ছিল, তারা কিন্তু অস্ত্র কোথাও জমা দিয়েছে একজন জীবন্ত মুক্তিযোদ্ধা কিংবদন্তি বলতে পারবে না। তারা মূলত জাসদের ভিতর এবং তথাকথিত সেই সমাজতান্ত্রিক বিপ্লব নকশালপন্থী মাওলানা ভাসানী হক তোয়ার নেতৃত্বাধীন তারা যুদ্ধ করেছে। অপরদিকে সিরাজ শিকদারের গ্রুপ করে ১৯৭৫ সাল পর্যন্ত তারা ৮ জন জাতীয় সংসদ সদস্যকে হত্যা করেছে। তারা বাংলাদেশের বিভিন্ন থানা লুট করেছে, আপনারা জানেন। পাটের গুদামে আগুন সহ অসংখ্য ঘটনা, যাতে যুদ্ধ বিধ্বস্ত একটি রাষ্ট্র প্রতি বিপ্লব দ্বারা আবার পরাধীন করা যায়। অখণ্ড পাকিস্তানের পক্ষে মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন কমিউনিস্ট পার্টি এবং সমাজতান্ত্রিক বিপ্লবের পক্ষে যুদ্ধ করেছে। এটা আমার কথা না, আপনারা সেই কমিউনিস্ট পার্টি এবং মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন বা সহযোগিতার কথা যদি আপনারা স্টাডি করেন তাহলে কিন্তু আপনারা পাবেন। সিরাজ শিকদারের কাহিনী আপনারা যেভাবে জানেন, রাজনৈতিক হত্যাকাণ্ড। সিরাজ শিকদার কিন্তু একটা সশস্ত্র গেরিলা যুদ্ধের নেতৃত্ব দিচ্ছিল, তাহলে তাকে আপনি কিভাবে প্রতিহত করবেন? জাসদরা তাদের গণবাহিনী একটি সশস্ত্র বিপ্লবী বাহিনী, আপনারা জানেন। ফলে সরকার এবং সরকারের ভিতরে থাকা গাপটে মারে থাকা যে সমস্ত পাকিস্তানি দালালরা, তারাও কিন্তু এদেরকে মদত দিচ্ছিল। ফলে সরকারের বিরুদ্ধে এই যে চতুর্মুখী সামরিক যুদ্ধ, সামরিক হস্তক্ষেপ, একে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? অপরদিকে যারা মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিল, যারা পরবর্তীতে জাসদ এবং নকশালপন্থী এবং সিরাজ শিকদারপন্থী হয়ে গিয়েছিল এবং জামাত এর নেতৃত্বাধীন আল শামস আল বদর রাজাকাররাও কিন্তু কোনো ক্যাম্পে সুনির্দিষ্টভাবে অস্ত্র জমা দেয়নি। তাহলে ৭১ পরবর্তী মহান মুক্তিযুদ্ধে বিজয়ের পরে এই অস্ত্রগুলো কিন্তু বিভিন্ন কাজে ব্যবহৃত হচ্ছিল। এই অস্ত্রগুলোকে তড়িৎ গতিতে কিভাবে রিকভারি করা যায়, সেই উদ্দেশ্যেই মুক্তিযোদ্ধাদেরকে সারেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে তাদের অস্ত্র জমা নেওয়ার পরবর্তীতে একটি রক্ষী বাহিনী গঠন করা হয়, যেটা হচ্ছে আজকের র্যাব। সোজা কথায় এই র্যাবটা কিন্তু রক্ষী বাহিনীরই উত্তরসূরি। দেখবেন অলওয়েজ একটা স্পেশাল বাহিনী, ক্যাট, র্যাট এইভাবে গঠন করতে করতে আজকে র্যাবে রূপান্তরিত হয়েছে। এই ধরনের একটি বাহিনী তৈরি করে তখন এই অস্ত্র রিকভারিতে ব্যবহার করা হয়েছে। এটা যদি আপনারা দেখেন ৭২ পরবর্তী র্যাব গঠন পরবর্তী ৭৫ সালে পুনর র্যাব অর্থাৎ এই রক্ষী বাহিনী, এবং এই রক্ষী বাহিনী যদি সত্যিকার অর্থে যদি মরণ অস্ত্র এবং কিলিং মিশনের কাজ করত পরিকল্পিতভাবে, তাহলে বঙ্গবন্ধুকে হত্যা করার পরে এই রক্ষী বাহিনীকে কে সেদিন সামরিক বাহিনীতে অ্যাবজর্ব করেছিল? মূলত জিয়াউর রহমান পাকিস্তান ফেরত যে আর্মি ছিল, যারা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন, এই বাঙালি ছিল, তাদেরকে বঙ্গবন্ধু যখন এনে রিপ্যাট্রিয়েট করেন বা আবার পদায়ন করেন, কিন্তু তাদের থেকে মুক্তিযোদ্ধাদেরকে পদোন্নতি এবং কিছু বিশেষ সুযোগ সুবিধা দিচ্ছিল। সেইটাকে কাজে লাগিয়েই সামরিক বাহিনীর ভিতর একটি ব্যূহচক্র গঠন করা হয়েছিল, যেটা সেই কুরুক্ষেত্রের মতো। কুরুক্ষেত্রে যেমন সেই মানে কৃষ্ণের বাহিনী, মিত্র বাহিনী এবং সেই দুর্যোধনের বাহিনীর যুদ্ধ, দুর্যোধন যেমন মানে দুষ্ট চক্রদেরকে নিয়ে ধর্মযুদ্ধকে পরাজিত করবার চেষ্টা করেছিল, ঠিক ৭২ পরবর্তী আমরা দেখেছি যে বাংলাদেশের পরাজিত শক্তিরা এবং যারা সশস্ত্র বিপ্লবের মাধ্যমে সমাজতান্ত্রিক বিপ্লব অখণ্ড পাকিস্তানের পক্ষে ছিলেন এবং সিরাজ শিকদাররা, তারা কিন্তু এই কর্মকাণ্ড ৮ জন জাতীয় সংসদ সদস্যকে তারা হত্যা করেছিল। সবচেয়ে ক্ষমতাশালী আমাদের মতো তৃতীয় বিশ্বের রাষ্ট্রে স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ি গার্ডদেরকেও তারা হত্যা করেছিল। তাহলে রক্ষী বাহিনী প্রকারান্তরে একজন সিভিল মানুষকে
নিরপরাধ মানুষকে ধরেছে বা হত্যা করেছে বা গুম করেছে, এরকম একটি রেকর্ড কি কেউ দেখাতে পারবেন? নিশ্চয়ই পারবেন না। আর যদি এটা করেও থাকে, তাহলে জিয়াউর রহমান কেন আর্মিতে বা মিলিটারি প্রশাসনে তাদেরকে অ্যাবজর্ব করা হলো? তাহলে 72 থেকে 75 পর্যন্ত সেই বাসন্তীদের জাল করে নগ্ন হস্তক্ষেপ, ডিপ স্টেটের পক্ষে ইত্তেফাক সহ অনেক সিআইএর এজেন্টরা এদেশে কাজ করেছে, আজও করে যাচ্ছে। মিথ্যাচারের একটি তীব্র পাহাড়, বড় পাহাড় তৈরি করা হয়েছে, ফলে জাতি অলওয়েজ বিভ্রান্ত হয়। সেই 25% যারা 71-70 নির্বাচনে বঙ্গবন্ধুর পক্ষে বিপক্ষে ভোট দিয়েছিল, তারাও আজকে সুসংগঠিত, একে অপরের সাথে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলে রয়েছে। সত্যিকার অর্থে যদি কেউ মুক্তিযুদ্ধকে ধারণ করেন, যারা গবেষক, কবি, সাহিত্যিক আছেন, তাদেরকে আজকের এই সময়ে সাংবাদিক আছেন, ডলারের বিনিময়ে না, ডলারের বিপরীতে, ডিপ স্টেটের বিপরীতে, পাকিস্তানের বিপরীতে, তুর্কিস্তানের বিপরীতে এবং মার্কিনের বিপরীতে যে সমস্ত দেশপ্রেমিক বুদ্ধিজীবী, লেখক, গবেষক আছেন, তাদের প্রতি উদ্যত্ত আহ্বান জানাবো যে আসেন, সত্যিকার অর্থে 72 থেকে 75-এর 15ই আগস্ট পর্যন্ত বঙ্গবন্ধু একদিনও, এক মুহূর্তের মধ্যেও তিনি নিরাপদে, শত্রু বেষ্টিতহীনভাবে, সশস্ত্র সংগ্রাম ব্যতীত এক মুহূর্ত রাষ্ট্র পুনর্গঠনে ভূমিকা পালন করতে পেরেছেন কিনা। তাকে কিন্তু দেশের অভ্যন্তরে সামরিক, বেসামরিক আমলা, পাকিদের দালাল, মার্কিনের দালাল, চীনেদের দালালের বিরুদ্ধে যেমন যুদ্ধ করতে হয়েছে, অনেক সময় তাকে বিভ্রান্ত করা হয়েছে। আবার সশস্ত্র বিপ্লবী যারা ছিল, তথাকথিত সমাজতান্ত্রিক বিপ্লবের নামে যুদ্ধ চালিয়েছে, সেই সশস্ত্র বাহিনীকেও কিন্তু প্রতিহত করতেছে। দুঃখজনক হলেও সত্য, তারা দীর্ঘদিন বঙ্গবন্ধুর সাহচর্যে থেকে 1971-এর রণাঙ্গনে মহান মুক্তিযুদ্ধেরও নেতৃত্ব দিয়েছে। কিন্তু মিল আদর্শের ক্ষেত্রে বিচ্যুতি থাকার কারণে তাদের বৈজ্ঞানিক সমাজতন্ত্র পৃথিবীতে এই ধরনের কোনো টার্ম নাই, কারণ প্রত্যেকটা কমিউনিস্ট পার্টির একটি আন্তর্জাতিক কেন্দ্রিকতা আছে। কিন্তু বাংলাদেশের জাসদের আন্তর্জাতিক কোনো সম্পর্ক ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে সমাজতন্ত্রের উপর পিএইচডি করতে গিয়েছিল ক্যাস্ট্রো। মূলত পরবর্তীতে জানা যায় ক্যাস্ট্রো আজকের ডিপ স্টেট, তখনকার সিআইএর এজেন্ট, যিনি তৃতীয় বিশ্বের বাংলাদেশের সদ্য স্বাধীন রাষ্ট্রকে ধ্বংস করার জন্য, মার্কিনের পক্ষে ভূমিকা নেওয়ার জন্য এদেশের তরুণ দেশপ্রেমিকদেরকে বিভ্রান্ত করেই মূলত জাসদের জন্ম দিয়েছিল। প্রিয় ভাইয়েরা, বোনেরা, যারা আজকে অনেকে অনেক ধরনের কথাবার্তা বলছেন, সেদিন শাহবাগে শহীদ আখ্যায়িত করে মালেকের গায়েবানা জানাজা পড়ার চেষ্টা করেছে, তার যে মুখের ভাষাটা, সেই ভাষাটা তাকেও অনুরোধ করব যে অন্ততকে সত্য জানার চেষ্টা করো, অন্যথায় বাঙালি তোমাদেরকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না, ক্ষমা করবে না। তার কথায় যারা প্রভাবিত হচ্ছে, আজকে হাদির কথায় যারা প্রভাবিত হয়েছে, তারা নারীদের সাওয়া মাওয়া, পুরুষের লিঙ্গ ছেড়ে আজকে কি করছো? শিশুরাও নিরাপদ নয়, নারী পুরুষ কেউ না। যে সমস্ত মায়েরা হাদিকে সেদিন জাতীয় বীর বলেছিল, তার কোলের সন্তান মেয়েরা নিরাপদ না, তোমরাও কিন্তু নিরাপদ নয়। অনেক হয়েছে। এখন যদি মনে করো এইটাই তোমাদের ইনকামের একমাত্র পথ, বলার কিছু নেই। ধন্যবাদ সবাইকে। সত্যকে জানবার চেষ্টা করেন।